শেখ হাসিনা নিজে আদেশ দিছে, নিজে করছে যেন আমাকে আজকের ভিতরে মেরে ফেলে ওখানে একটা লঞ্চঘাট নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ব্রিজ আছে, সুন্দর একটা ব্রিজ আছে, ওই ব্রিজে যেন ঝোলাই রাখা হয়। পরবর্তীতে যেটা আমাকে জানালো যে আপনার মাথার মূল্য নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ, যে আপনাকে যে কোনো মূল্যে, হ্যাঁ, যেখানেই পাওয়া যাবে সেখানে যেন আমাকে মেরে ফেলা হয়, এই নির্দেশটা সাইকো শেখ হাসিনা দিয়ে দিছে। আমি আসলে যেহেতু গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে কণ্ঠ কণ্ঠ মিলাইছি, হ্যাঁ, এটাও তা মনে হচ্ছিল যে একদম মনে হয় ফ্যাসিবাদের একদম বুকের উপর দাঁড়িয়ে একটা লাথি দেওয়া। ফ্যাসিস্ট বিরোধী হয়ে উঠি মূলত বেনজিরের অত্যাচারে। দর্শক, এনসিপির গোপালগঞ্জের যে পদযাত্রা, সেই পদযাত্রায় সভাস্থলের একটা ছবি ভাইরাল হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম দুজন ব্যক্তিকে বসা, এবং অনেকেই সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন যে তারা আসলে বাংলাদেশি কিনা। আমরা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে আছেন জনাব শামীম, আমরা তার কাছ থেকে শুনবো তিনিও আসলে সেই ভাইরাল মানুষদের মধ্যে একজন, দুজনের মধ্যে একজন। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। শামীম ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার আসলে নিজ জেলা ফরিদপুর। আর নিরাপত্তার সাথে আমি আসলে সংবাদ মাধ্যমে আমার পুরো ঠিকানাটা আসলে কখনোই বলি না। একটু থ্রেট আছে, অনেক বড় থ্রেট আছে, পরিবার আছে, যার কারণে শুধু এতটুকু যে আমার নিজ জেলা ফরিদপুর, আর আমি চাকরির সুবাদে গোপালগঞ্জে থাকতাম 10-12 বছর। আপনি কোন পেশায় ছিলেন? আমি আসলে পুলিশে কনস্টেবলে ভর্তি হয়ে এএসআই চাকরিতে, এএসআই পদমর্যাদায় ছিলাম। এটা 2020 সালে একটা তথাকথিত মার্ডার মামলা, একটা জুয়া খেলা হচ্ছিল একটা জায়গায়, সেখানে আমাকে পাঠানো হয়। ওখানে জুয়া খেলার ওখানে পুলিশ আসার সংবাদ শুনে লোকজন ছোটাছুটি করতে থাকে। একজন লোক পড়ে গিয়ে গাছের সাথে আঘাত লেগে যায় এবং তাকে আমি হসপিটালাইজড করি, ওসি স্যারকে বিষয়টা অবহিত করি। ওই লোকটা পরবর্তী দিন মারা যায়। এই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়, আমাকে 4 মাস জেল খাটানো হয়। জেল থেকে বের হয়ে আসার পরেও আমাকে 2 বছর পুলিশ লাইনে আটকে রেখে যথেষ্ট নির্যাতন করা হয়। আসলে প্রতিক্রিয়া আমি দেখাইনি, প্রতিক্রিয়া দেখিয়েছে গুজব লীগ। আমাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে আমি মনে হয় অন্য দেশের নাগরিক, আমি মনে হয় রয়ের এজেন্ট, আমি শামীম হাসান। আমার পাশে যে ব্যক্তিটা বসা ছিল রিপন ভাই, আমি ওনাকে রিপন ভাই নামেই চিনি। উনি গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি। গেট আপটা ভিন্ন ছিল বলে, রিপন ভাইয়ের চেহারাটা একটু অন্যরকম বলে যে আমাকে রয়ের এজেন্ট বলে চালিয়ে দিয়েছে। আসলে এগুলো গুজব লীগের গুজব। আপনারা দেখবেন যে লাইলাতুল গুজবের যে রাতগুলো আমরা ইতিমধ্যে পার করে আসছি গত 1 বছর ধরে। আমার আসলে প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ ছিল না। আমি আসলে এতটাই থ্রেট নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই কয়েকটা দিনে ছিলাম যে আসলে নিজেকে লুকানো, নিজেকে বাঁচানো, এই পর্যায়ের ভিতর দিয়ে আসলে এত কয়েকটা দিন পার হয়ে গেছে। আপনার সেই ছবি আমরা দেখেছিলাম, সেখানে আসলে আপনার যাওয়ার কারণটা মূলত কী ছিল? 3 দিন আগে আমি জানতে পারি যে এনসিপির একটা প্রোগ্রাম হবে। এনসিপির প্রোগ্রাম হবে এইটা যখন জানতে পারি, তখন আমাকে আমার সোর্সরা জানায় যে এনসিপির উপর বড় ধরনের একটা আক্রমণ হতে পারে। তো আমি তো আসলে ওখানে কোনো দায়িত্বে নাই। তো আমি এনসিপির যারা জেলার দায়িত্বে ছিল তাদের 2-1 জনকে খুঁজে বের করার চেষ্টা করলাম। তাদের সাথে কথা বললাম যে ভাই, আপনারা কি পুলিশকে জানাইছেন নিরাপত্তা কত ভাবে নেওয়া হয়েছে, কীভাবে নেওয়া হয়েছে, এটা আসলে পুলিশ কীভাবে করছে, আপনারা এই বিষয়টা নিয়ে পুলিশের সাথে কথা বলেন। তো ওনারা পুলিশের সাথে এসপি স্যারের সাথে মিটিং করার পরে নাকি এসপি স্যার ওনাদেরকে বারবার বলছে যে না, আওয়ামী লীগ এখানে কোনো হামলা করবে না, আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে নাকি নিশ্চিত করা হয়েছে। তখনও আমার ভিতরে একটা সন্দেহ আসলে জেগে বসে যে গোপালগঞ্জের মতো জায়গায় এনসিপি একটা সমাবেশ করবে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে, আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেবে, আর আওয়ামী লীগ এখানে হামলা করবে না, এটা পুলিশ নিশ্চিত করতেছে। নিশ্চয়ই এর ভিতর কোনো না কোনো কারণ আছে। ঘটনার দিন সকালে আমি জিম থেকে বের হয়ে আমি ঘটনাস্থলে চলে যাই এবং ওখানের যে পরিবেশ পরিস্থিতি ছিল, পুলিশ যথেষ্ট ইনঅ্যাক্টিভ ছিল। বারবার ওনারা একটা জায়গা ছেড়ে দিচ্ছিল, যেটা সমাবেশের বাম পাশের একটা ব্রিজ ছিল, ব্রিজটা ছেড়ে দিচ্ছিল বারবার। তখন সন্দেহটা আরেকটু বেশি দানা বেঁধে যায়। আসলে আমি যে এনসিপির নেতাদেরকে সেভ করছি এই ক্রেডিটটা আসলে আমার না। আসলে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় কোনো না কোনো ওসিলায় বাঁচিয়ে দেয়। এই যে গুজবগুলো দেখেন, গুজব সেদিন কিভাবে উপকার করলো, যে বড় একটা গুজব সারা রাত ধরে চলতেছিল যে এনসিপির নেতারা অনেক লোকজন সাথে করে নিয়ে আসবে, লক্ষ লক্ষ লোক পাশের জেলা থেকে আসবে, বঙ্গবন্ধুর মাজার ভেঙে দিবে, এরকম একটা গুজব কিন্তু খুব বেশি চড়াও হয়ে গেছিল। আসলে মাজার ভাঙার উদ্দেশ্য
এনসিপির কখনোই ছিল না। ওই যে গুজবটা, এটা এনসিপির জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে। তারা যদি টাইমিংটা ঠিকঠাক মতো মিলাইতে পারতো, দেখেন এনসিপির নেতাদের আসার মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতর ছোট একটা হামলা হয়ে যায়, ককটেল হামলা হয়ে যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটা হামলা হয়ে যায়। এর ভিতর যখন সেনাবাহিনী পুরোপুরি আইন শৃঙ্খলার দায়িত্বটা নিয়ে নেয়, পরবর্তী পদক্ষেপ তো আপনারা দেখেছেন যে এনসিপির নেতাদেরকে তারা কিভাবে সেভ করছে। ছবিটা ভাইরাল হওয়ার পর আপনার সাথে যে ছিলেন রিপন ভাই, এরপর কি আপনার সাথে দেখা হয়েছে কখনো ওনার সাথে? না, আসলে আমার দেখা করার সুযোগ, মানে মনে হয় না যে ওনার সাথে আমার দেখা করার দরকার আছে, কারণ উনি একজন সাংবাদিক মানুষ, উনি দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত। আমি জানতাম যে উনি নিরাপদে থাকবেন, ওনাকে ক্ষতি হতে দেবেন না। আমি আসলে যেহেতু গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে কণ্ঠ কণ্ঠ মিলাইছি, হ্যাঁ, এটাও তা মনে হচ্ছিল যে একদম মনে হয় ফ্যাসিবাদের একদম বুকের উপর দাঁড়িয়ে একটা লাথি দেওয়া। ফ্যাসিস্ট বিরোধী হয়ে উঠি মূলত বেনজিরের অত্যাচারে। আমাকে যখন অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়, চাকরির আগে 2 বছর পুলিশ লাইনে বন্দি করে রাখা হয়, এগুলো আসলে আইনের কোনো ধারাই এগুলো আপনার কভার করে না। আমার শুধু মাথায় একটা জিনিস ছিল যে এনসিপির যারা নেতৃবৃন্দ আছে এনারা গোপালগঞ্জে যাবেন, যে কোনোভাবে তারা চেষ্টা করবেন তারা যেন গোপালগঞ্জে ঢুকেন এবং মুজিববাদ মুর্দাবাদের স্লোগানটা দেন। আসলে এটার যাত্রা শুরু হয় আমাকে যখন ওসি স্যার জানায় যে তোমাকে গ্রেপ্তার করা হবে, তোমার নামে মামলা হয়েছে। আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট করছিলাম যে আমি যখন জেলখানা দিয়ে ঢুকবো তখন জেলখানার বড় গেটটা যেন খুলে দেওয়া হয়, কারণ আমি মাথা নিচু করে জেলখানায় ঢুকতে পারবো না। যখন জেলখানায় আমাকে ঢুকতেই হলো তখন থেকে আমার মোটামুটি ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেকে গড়ে তোলার যে একটা প্রত্যয়। আমি ওই জেলখানার ভিতরে একটা রাউন্ড অ্যাবাউট আছে, চক্কর আছে, ওখানে সকালবেলা 50 চক্কর, বিকেলবেলা 50 চক্কর পুশ-আপ পুল-আপ স্কোয়াট দিয়ে শুরু করি। 4 মাসে নিজেকে গড়ে তুলি এবং পরবর্তী সময়ে যখন জিমে যাওয়া শুরু করি, শুধু একটাই উদ্দেশ্য ছিল যে যখন আমার শক্তি, আমার সাহস, আমার মেধা যদি কখনো কাজে লাগে সেটা যেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজে লাগে। কিন্তু ওই দিন ঝামেলাটা আসলে অতটা অনুমান করতে পারি নাই। কিন্তু যখন আমাকে ছাত্রলীগের একজন ফোন দিয়ে বলল, ভাই আপনি কোথায় আছেন, আমি তাকে লোকেশন দিলাম, তো বলে ভাই আপনি ওখানেই থাকেন, আসতেছি। তখন আমি আর একজনকে ফোন দিলাম, ভাই এটা কি হলো? তো বললো যে শেখ হাসিনা নিজে আদেশ দিছে, নিজে করছে যেন আমাকে আজকের ভিতরে মেরে ফেলে ওখানে একটা লঞ্চঘাট নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ব্রিজ আছে, সুন্দর একটা ব্রিজ আছে, ওই ব্রিজে যেন ঝুলাই রাখা হয়। পরবর্তীতে যেটা আমাকে জানালো যে আপনার মাথার মূল্য নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ, যে আপনাকে যে কোনো মূল্যে, হ্যাঁ, যেখানেই পাওয়া যাবে সেখানে যেন আমাকে মেরে ফেলা হয়, এই নির্দেশটা সাইকো শেখ হাসিনা দিয়ে দিছে। এরপর থেকে আসলে আমি লোকেশন চেঞ্জ করতেছি আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। আমি ছোটো মানুষ, আমি তো আসলে তার পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি যে গণমাধ্যমের মাধ্যমে আমি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টার কাছে, সামনে যেহেতু নির্বাচনের একটা দিনক্ষণ মোটামুটিভাবে ঘোষণা হয়ে গেছে, তাদের কাছে আসলে রাষ্ট্রীয় এবং গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া দরকার। দীর্ঘদিনের আমার মোটামুটি তথ্য সংগ্রহের যে একটা সোর্স ছিল, সেখান থেকে আসলে তাদের কাছে একটা মেসেজ পৌঁছানো দরকার। আমি মেসেজটা আসলে একটু ক্লিয়ার করি। দেখেন, আপনাকে এই মেসেজটা স্বাভাবিকভাবে নিতে হবে, এটা আসলে কোনো রাজনৈতিক ব্যাখ্যা আমি করতেছি না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন বিএনপি ক্ষমতা নিয়ে নেয়। আমরা এরকম দেখছি আসলে স্বাধীনতার পর থেকে, এর মাঝে শুধু স্বৈরাচারের সাথে দেখছি, 2 বছর আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখছি। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে চলে গেল তখন অটোমেটিক্যালি বিএনপিকে মনে হলো যে 5 দিনের ভিতর ক্ষমতায় চলে আসতেছে, আর এই ক্ষমতায় চলে আসার আশাটা আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার জন্য দারুণ একটা সুযোগ তৈরি করে দিল। তখন থেকে কি হলো, আপনারা দেখবেন যে বাংলাদেশে বড় ভাই আওয়ামী লীগ করে তো ছোটো ভাই বিএনপি করে, অন্য আর এক ভাই আর একটা করতেছে, মানে এক একজন এক এক দল করে। সেক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে 50% আওয়ামী লীগের পুনর্বাসন পারিবারিকভাবে হয়ে আছে, আর 20% 25% কি হচ্ছে যে আওয়ামী লীগ তাদের একটা বড় লাড্ডু, হাওয়াই মিষ্টির মতো, যেটা আপনি খাবেন আপনার মুখটা খুব লাল হবে, কিন্তু আপনার পেট ভরবে না, এরকম একটা লাড্ডু। যে আমাদের হাতে তো এখন 3 কোটি ভোটার আছে, 1.5 কোটি আমাদের দেশে আছে, 1.5 কোটি সংখ্যালঘু আছে, এই ভোটগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। বড় বড় রাজনৈতিক দলকে অফার করতে পারে, এবং কে কীভাবে নেবে দেখেন, এটা তো রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার। তাহলে আমরা কি দেখলাম যে 75% আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসন হয়ে যাচ্ছে, আর 10% নিউট্রাল থাকবে। তাদের সাথে হয়তো অন্য ভাই, ওই বিএনপির ভাইদের সাথে সম্পর্ক ভালো, জামাতের শিবিরের সাথে সম্পর্ক ভালোর ক্ষেত্রে 10% নিউট্রাল থাকবে, আর মাত্র 10 থেকে 15% এরা কী করবে, অতি ভক্তি
হ্যাঁ, যারা আসলে ওই ফ্যাসিস্টের জন্য জীবন দিতে পারে, প্রত্যেকটা দলেই দেখবেন যে এরকম রয়ে গেছে। আমাদের আসলে 15%কে আটকাতে হবে। দেখেন একেবারে খুবই মানে ভয়ের একটা মেসেজ যে বাংলাদেশের ভিতর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা পুলিশ জানে না। কলকাতা থেকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে না হচ্ছে সেটা আসলে পুলিশ জানে না। এবং নির্বাচনের আগে আমাদের দেশের বেশ কিছু সাধারণ মানুষের জীবন চলে যাবে। আপনি দেখেন সচিবালয়ে যান, সচিবালয়ে যায় দেখেন, আমি এখনই লিস্ট করে দিতে পারি, সেটা 350-র উপরে ফ্যাসিস্টদের দোসরে এখনও বহাল তবিয়াতে আছে। আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই, নির্বাচনের সময়টা যত বেশি কাছে আসবে তত বেশি এই গুপ্ত আক্রমণ, গুপ্ত হত্যার ছকটা কিন্তু বেড়ে যাবে।